এই যে একটা পরিবেশে এসে যে দাঁড়িয়েছি, এই জন্য আমি খুবই কৃতজ্ঞতার্থ। প্রথম কথা হচ্ছে যে বইটা আজকে যেটা প্রকাশনা এবং আজকে মোড়ক উন্মোচন, চীন দেশীয় একটা কথা আছে, প্রবাদ, বলছে যে জীবনকে যদি সার্থক করতে চাও এবং যদি অস্বাক্ষরিত দলিল লিখে যেতে চাও মৃত্যুর পরেও, তিনটা কাজ করবে। একটি কাজ হচ্ছে বই লেখা, গ্রন্থ প্রণয়ন, কাব্য কবিতা ইত্যাদি লেখা। আরেকটি হচ্ছে একটা বৃক্ষরোপণ করে দাও। আরেকটি হচ্ছে একটা ভবন তৈরি করো। আমরা যদি একটু দেখি, তাজমহল, সম্রাট শাহজাহান, মুঘল সম্রাট, আজও পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। সারা পৃথিবীতে এমন অনেক ভবন আরো আছে, বাংলাদেশও আছে। অথবা বৃক্ষ, আমি 500, 5000, 800 বছরের বৃক্ষ দেখেছি, এখনো আছে। আর গ্রন্থ বা বই, বইয়ের মধ্যে 90% মানুষ করে, মানুষ মানে অমর হয়ে থাকে। যার দৃষ্টান্ত আমরা জানি যে কবি সাহিত্যিক যারা আছে, রবীন্দ্রনাথ মৃত্যুর আগে মানে ওনার যে দৃঢ় বিশ্বাস, আস্থা, কনফিডেন্স, আপনারা জানেন কে বলে বসি প্রভাতে নেই আমি, যখন পরের আমার চরণ চিহ্ন এই বাটে। আবার উনি আরেক জায়গায় বলেছেন, কবি রবীন্দ্রনাথকে ভুলে যেতে পারো, নাট্যকার রবীন্দ্রনাথকে ভুলতে পারবে না। নাট্যকার রবীন্দ্রনাথকে ভুলে গেলে ছড়াকার রবীন্দ্রনাথকে ভুলতে পারবে না। ছড়াকার রবীন্দ্রনাথকে ভুলে গেলে সংজ্ঞাদাতা রবীন্দ্রনাথকে ভুলতে পারবে না। সংজ্ঞাদাতা রবীন্দ্রনাথকে ভুলে গেলে উপন্যাসিক রবীন্দ্রনাথকে ভুলতে পারবে না। এইভাবে অজস্র, কারণ সমস্ত প্রতিভায় তিনি কি ছিলেন? হ্যাঁ, দক্ষ ছিলেন সব সাহিত্য, সব শাখায়। আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা অবস্থা, উনি কি বলেছেন? আমাকে দেব না ভুলিতে, গানটা আছে না, আমাকে দেব না ভুলিতে। আমরা চেষ্টা করলেও আমাদের কি করতে পারবো না আমরা। তারপরে ধরুন হোমার, বৈজ্ঞানিক যারা আমার গ্রন্থ লিখে গেছে, তো যে কথাটা আসছে যে উনি আসলে, আমি আপনারা যে এত জ্ঞানী, আমি অভিভূত হয়েছি আপনাদের এই ছোট্ট একটা পরিষদ, হাতে গোনা 7-8 জন লোক, কিন্তু এক একজন দেখি যে বিদ্যাসাগর। আমি মনে হচ্ছে যেন একেবারে মহাপণ্ডিতের মধ্যে, মানে আপনারা সবাই হংস, আমি হচ্ছে সামান্য একটা বক, আমার কাছে এমনই মনে হচ্ছে। তো যে কথাটা বলছেন, যে উনি বলছেন যে মনুষ্যত্বের চর্চা করা। রবীন্দ্রনাথের আরেকটা বাণী আছে, বিদ্যা সহজ শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে শিক্ষা আচরণে। দেখেন তো কত আবার